নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে? মরু অঞ্চলের মরু অঞ্চলের জীবজগৎ, অর্থাৎ মরুভূমিতে কিরকম জীবজগৎ রয়েছে, কি কি প্রাণী রয়েছে, কি কি গাছ রয়েছে। ঠিক আছে, সেগুলো সম্বন্ধে আজকে ক্লাসে আমরা জানবো। ইংরেজিতে বলছে লাইফ ইন দ্য ডেজার্ট। ঠিক আছে, তো এটা ব্যাপারে আজকে আমাদের ক্লাস। এরপর তোমাদের প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু আজকেও ডিকটেশন করব, যেটা আগের দিন করেছিলাম। ঠিক আছে, সেটা করব একদম ক্লাসের শেষে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটির পরে এবং যে ডিকটেশন যে 5টা শব্দ আমরা করব, সেটা এই টপিকের মধ্যে থেকেই থাকবে। তাই আমি যে প্রেজেন্টেশন গুলো দেখাবো, যে পিপিটি গুলো দেখাবো, সেগুলোকে ভালো করে লক্ষ্য করবে, বানানগুলো শব্দগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, সেখান থেকেই আমি কিন্তু তোমাদের ডিকটেশন করতে দেবো, এবং সেখান থেকে আমি ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিও তোমাদেরকে করতে দেবো, অর্থাৎ প্রশ্ন ধরবো। তো চলো, আমাদের প্রথমে কি করব, আমরা উক্তি পড়ে নেব। আমাদের কি উক্তি রয়েছে দেখে নিই। আজকে আমাদের উক্তিটি যিনি করেছেন, বা যার উক্তি, এই উক্তিটা হচ্ছে স্বামী বিবেকানন্দর। ঠিক আছে, স্বামীজির এই উক্তিটি। তো এখানে বলছে, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। ঠিক আছে, তাহলে এই উক্তিটি তিনি করেছেন, এবং এই উক্তিটির পেছনে তার মূল অর্থ কি রয়েছে সেটা আমরা একটু জেনে নেব। ঠিক আছে, ভেরি গুড। তাহলে বলছে, যে মানুষ, অর্থাৎ এই উক্তিটি মানুষের জীবনে শিক্ষা ও শেখার গুরুত্ব গভীরভাবে তুলে ধরে। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার শেখার সুযোগ থাকে। শেখা শুধু স্কুল বা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু নয়, যে স্কুল থেকে গেলেই শিখতে পারবো বা বই থেকে শিখতে পারবো এমন কিন্তু নয়। যে কোনো জায়গা থেকে কিন্তু শিখতে পারবো। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতে পারবো, ভুল থেকে শিখতে পারবো, সাফল্য থেকে শিখতে পারবো, ব্যর্থতা থেকে শিখতে পারবো। তাহলে এসব জায়গা থেকেও কিন্তু শিক্ষা লাভ করা যায়। যে ব্যক্তি মনে করে যে সে সবকিছু জেনে গেছে, তার চিন্তা ভাবনা থেমে যায়। ঠিক আছে, তখন তার মানসিক বিকাশ বন্ধ হয়ে যায়। নতুন জ্ঞান গ্রহণ না করলে মানুষ ধীরে ধীরে পিছিয়ে পড়ে এবং জীবনের সঙ্গে তাল মেলাতে পারে না। তাই বলা হয়েছে, শেখা বন্ধ করা মানেই জীবনের গতি থামিয়ে দেওয়া। তো এটাই আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি, দেখো। দিস সেইং হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং অ্যান্ড এডুকেশন ইন হিউম্যান লাইফ। As long as a person lives, there is always something new to learn. Learning is not limited to schools or books. People learn from life experiences, mistakes, successes, and failures. A person who believes that they already know everything stops thinking and growing. When learning stops, mental development also comes to a halt. Without gaining new knowledge, a person gradually falls behind and fails to keep pace with life. That is why stopping learning is compared to the end of life's progress. ঠিক আছে, অর্থাৎ অন্যদিকে, এবং অন্যদিকে যদি যে মানুষ সব সময় শেখার আগ্রহ রাখে, সে প্রতিনিয়ত নিজেকে উন্নত করে। নতুন জ্ঞান তাকে আরো সচেতন, বুদ্ধিমান ও মানবিক করে তোলে। শেখার মাধ্যমে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে আরো ভালো সিদ্ধান্ত নিতে পারে বা নিতে শেখে। অতএব মানুষ যতদিন জীবিত থাকবে বা বেঁচে থাকবে, ততদিন তাকে শেখার মানসিকতা বজায় রাখতে হবে, যে আমি কিছু শিখবো সেই আগ্রহটা থাকতে হবে। যতদিন বেঁচে থাকবো ততদিন এই আগ্রহটা যেন থাকে, কারণ নিরন্তর শেখায় মানুষকে জীবন্ত ও প্রগতিশীল রাখে। On the other hand, a person who is always eager to learn continuously improves themselves. New knowledge makes a person more aware, intelligent, and human. Through learning, one can understand their mistakes and make better decisions in the future. Therefore, as long as a person is alive, they must maintain the attitude of learning, because continuous learning keeps a person alive, active, and progressive. আচ্ছা, তাহলে আশা করছি তোমরা এই উক্তিটি বুঝতে পারলে, যে বিবেকানন্দ এই কথাটা তিনি কেন উক্তিটি বলেছেন। যে মানুষ বলে তারা শেখার কিছু নেই, আসলে সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। ঠিক আছে, আশা করছি তোমরা এই উক্তিটি বুঝতে পারলে, এবং এই উক্তিটি তোমাদের নিজেদের জীবনেও কিন্তু অবশ্যই কাজে লাগাবে। ঠিক আছে।
এরপর আমরা কি করব, আমাদের যে মেন টপিক মরু অঞ্চলের জীবজগৎ, লাইফ ইন দ্য ডেজার্ট, সেখানে আমরা চলে যাব। দেখে নি, সেটা একটা প্রেজেন্টেশনের সাহায্যে আমরা বুঝবো। ঠিক আছে, তো মরু অঞ্চলের জীবজগৎ, লাইফ ইন দ্য ডেজার্ট, দেখো প্রথমেই লেখা রয়েছে ওপরে, এটাই হচ্ছে তোমাদের টপিক। নেক্সট পেজে দেখে নি কি রয়েছে। নেক্সট পেজে রয়েছে মরু অঞ্চল কি, হোয়াট ইজ এ ডেজার্ট। মরু অঞ্চল কি বা মরুভূমি কি, হোয়াট ইজ এ ডেজার্ট। এক নম্বর বলছে বৃষ্টি যেখানে খুব কম হয়, ভেরি লো রেনফল, অর্থাৎ খুব কম সময়ে বৃষ্টি হয় বা বৃষ্টি হয় না বললেই চলে। 2 নম্বর বলছে তাপমাত্রা বেশি, যেখানে তাপমাত্রা অত্যন্ত পরিমাণে বেশি, খুবই বেশি। ঠিক আছে, হাই টেম্পারেচার। 3 নম্বর হচ্ছে মাটি হয় শুষ্ক, ড্রাই সয়েল, সেটাকেই আমরা বলবো মরু অঞ্চল বা ডেজার্ট। ঠিক আছে, তাহলে কি কি, মরু অঞ্চল কি বা হোয়াট ইজ এ ডেজার্ট, সেখান থেকে আমরা কি জানলাম, না যেখানে বৃষ্টি খুব কম হয়, তাপমাত্রা বেশি থাকে এবং মাটি শুষ্ক হয়, সেটাকেই বলছি কিন্তু মরু অঞ্চল। ঠিক আছে, বা মরুভূমি, ডেজার্ট। বুঝতে পারলে? ভেরি গুড। এরপর আমরা কি করব, নেক্সট পেজে চলে যাব, কি রয়েছে দেখি। উদ্ভিদ জগৎ, প্লান্ট লাইফ, অর্থাৎ মরু অঞ্চলের যে উদ্ভিদ জগৎ, যে গাছেরা রয়েছে, যে উদ্ভিদরা রয়েছে, তাদেরকে কি বলে সেটা আমরা জানবো। বলছে মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট বলে, প্লান্টস আর কল্ড জেরোফাইটস। মরু অঞ্চলের যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা হয় এক কথায় জেরোফাইট, প্লান্টস আর কল্ড জিরোফাইটস। তাহলে এখানে খুব সহজ, এইগুলো প্রত্যেকটা আমি পয়েন্ট করে করে ছোট ছোট করে লিখে রেখেছি প্রেজেন্টেশনে, যাতে তোমরাও তোমাদের খাতাতে বাংলাটা হোক বা ইংরেজিটা হোক, যে কোনো একটা হোক, তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে, পয়েন্টের মতো করে বড় 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 করে, এই কারণেই আমি কিন্তু লিখিনি। তাহলে উদ্ভিদ জগৎ বা প্লান্ট লাইফ যেটা, সেখান থেকে কি বুঝতে পারলে, যে মরু অঞ্চলের যেসব উদ্ভিদ তাদেরকে এক কথায় জেরোফাইট বলা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে যাব নেক্সট পেজ, আমাদের 4 নম্বর পেজে কি রয়েছে দেখে নি। উদ্ভিদদের বৈশিষ্ট্য, প্লান্ট অ্যাডাপ্টেশন, অর্থাৎ উদ্ভিদদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব। অর্থাৎ মরু অঞ্চলের উদ্ভিদ, মরু অঞ্চলের প্লান্ট যেগুলো, তাদের কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো একটু দেখে নিই। 1 নম্বর বলছে কাঁটাযুক্ত পাতা হয়ে থাকে, রিডিউস ওয়াটার লস, অর্থাৎ জল যাতে গাছ থেকে বেশি পরিমাণে বাষ্পীভূত না হয়ে যায়, সেই কারণে প্রত্যেকটা গাছেই কিন্তু কাঁটাযুক্ত পাতা থাকে। যেমন সেখানে কি কি বেশি পরিমাণে গাছ দেখতে পাওয়া যায়, ক্যাকটাস গাছ, যেটা বাংলায় আমরা ফণিমনসা বলে থাকি, তাই না, সেইটা। তারপরে হচ্ছে বাবলা গাছ, ঠিক আছে, খেজুর গাছ, কাঁটাযুক্ত যেসব গাছ, এই গাছগুলো কিন্তু সেখানে দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? ওকে। 2 নম্বর বলছে মোট কাণ্ড। মোট কাণ্ড কি রয়েছে দেখো, মোট, সরি মোট নয়, মোটা কাণ্ড, স্টোর ওয়াটার। তাহলে উদ্ভিদদের বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোটা কাণ্ড। কিসের জন্য, না স্টোর ওয়াটার, জলকে সঞ্চিত করার জন্য। মরু অঞ্চলের যেসব উদ্ভিদরা আছে, ঠিক আছে, তাদের মোটা কাণ্ড হয়ে থাকে, তাদের কাণ্ডটা মোটা হয়, যাতে সেখানে তারা জল সঞ্চিত করে রাখতে পারে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে লম্বা শিকড়, অ্যাবজর্ব ওয়াটার, যাতে মাটির অনেকটা নিচে অব্দি জল থাকে মরু অঞ্চলে, অনেক ভিতরে জল থাকে, তো সেই জলকে উপরে নিজের শরীরে নিয়ে আসার জন্য তাদের শিকড়টা অনেক মাটির ভিতর অব্দি যায়। তাই এখানে বলা হয়েছে লম্বা শিকড়, অ্যাবজর্ব ওয়াটার। বুঝতে পেরেছো? তাহলে উদ্ভিদের 3টে বৈশিষ্ট্য, মরু অঞ্চলের উদ্ভিদদের 3টে বৈশিষ্ট্য, প্লান্ট অ্যাডাপ্টেশন। 1 নম্বর হচ্ছে কাঁটাযুক্ত পাতা, কিসের জন্য, না রিডিউস ওয়াটার লস। 2 নম্বর হচ্ছে মোটা কাণ্ড, স্টোর ওয়াটার। 3 নম্বর হচ্ছে লম্বা শিকড়, অ্যাবজর্ব ওয়াটার। ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে যাব আমাদের 5 নম্বর পেজ। 5 নম্বর পেজে কি রয়েছে, উদ্ভিদদের উদাহরণ, এক্সাম্পলস অফ প্লান্টস, এক্সাম্পল অফ প্লান্টস। ঠিক আছে, উদ্ভিদদের উদাহরণ।
দেখো কি কি উদ্ভিদ এখানে জন্মায় সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। যেমন 1 নম্বর ক্যাকটাস। 1 নম্বর হচ্ছে ক্যাকটাস। ঠিক আছে, তো উদ্ভিদদের যে উদাহরণ এক্সাম্পলস অফ প্লান্টস, সেখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে ক্যাকটাস, 2 নম্বর রয়েছে বাবলা গাছ। ঠিক আছে, আমি তোমাদেরকে বললাম উদাহরণগুলো এর আগেও। খেজুর গাছ, ঠিক আছে, ক্যাকটাস, আকেশিয়া, তারপরে হচ্ছে ডেট পাম। তো ডেট পাম, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদদের উদাহরণ, এক্সাম্পলস অফ প্লান্টস। কোথায়? ইন দ্য ডেজার্ট। বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে উদ্ভিদদের বুঝতে পারলে যে উদ্ভিদদেরকে কি বলা হয়, জেরোফাইট, উদ্ভিদদের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং উদ্ভিদদের উদাহরণগুলো কি কি। এরপর আমরা আশা করছি পরের পেজ থেকে জানবো প্রাণীদের ব্যাপারে। ঠিক একদমই তাই। প্রাণী জগৎ, অ্যানিমেল লাইফ। তো প্রাণী জগৎ কেমন দেখি। বলছে প্রাণীদের বলছে গরম ও জলাভাবের সঙ্গে অভিযোজিত, অ্যাডাপ্টেড টু হিট অ্যান্ড ল্যাক অফ ওয়াটার। ঠিক আছে, গরম ও জলাভাবের সঙ্গে অভিযোজিত অর্থাৎ অভিযোজিত বলতে তারা মানিয়ে নিয়েছে সেখানকার প্রাণী জগৎ। যা যা প্রাণী সেখানে বাস করে, সাধারণ আমরা কিন্তু ওখানে গিয়ে খুব বেশি দিন থাকতে পারবো না। ঠিক আছে, কারণ আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে, যেখানে শীত গ্রীষ্ম দুটোই আছে, কিন্তু ওখানে শুধুমাত্র কিন্তু সারা দিন গরম। ঠিক আছে, সারা বছরই গরম থাকে, খুব কম টাইমের জন্য বৃষ্টি হয়, ঠান্ডা তো নেই। মরুভূমি অঞ্চল, তাহলে বুঝতে পারছো সেখানে গিয়ে কিন্তু আমরা চট করে থাকতে পারবো না। এবং এখান থেকে কোনো প্রাণী যদি আমি ওখানে নিয়ে যাই সে কিন্তু মারা যাবে। কারণ কি, ওখানে সারা বছরই গরম থাকে তাই। এবং শুধু গরম নয়, প্রচন্ড পরিমাণে গরম থাকে। তাই ওখানকার যেসব মরুভূমিতে যেসব প্রাণীরা বাস করে, তারা গরম অর্থাৎ অতিরিক্ত গরমকে সহ্য করে নিয়েছে এবং জলাভাব অর্থাৎ জলের অভাবের সঙ্গে মানিয়ে নিয়েছে। তাই বলছে গরম ও জলাভাবের সঙ্গে অভিযোজিত, অ্যাডাপ্টেড টু হিট অ্যান্ড ল্যাক অফ ওয়াটার। রাইট? ওকে, আমরা 7 নম্বর পেজে দেখব কি রয়েছে। বলছে প্রাণীদের বৈশিষ্ট্য, অ্যানিমেল অ্যাডাপ্টেশন। 1 নম্বর হচ্ছে নিশাচর। ঠিক আছে, নকটার্নাল। ঠিক আছে, নিশাচর অর্থাৎ যেসব প্রাণীরা আছে সেসব প্রাণীরা সাধারণত কিন্তু দিনের বেলাতে বেরোয় না। ভালো করে মনে রাখবে, নিশাচর মানে হচ্ছে যারা রাতে বেলায় বেরোয়। যেমন আমাদের এখানে পেঁচা, আমাদের এখানকার যে পেঁচা, ওরা রাত দিনের বেলায় দিনের আলোতে দেখতে পায় না, তারা রাত্রে আলোয় দেখতে পায়। তাই তারা হচ্ছে নিশাচর, আমরা বলে থাকি পেঁচাকে। তো সেরকম মরুভূমিতে যত প্রাণী আছে বেশিরভাগই কি নিশাচর, নকটার্নাল। অর্থাৎ তারা কি রাত্রে বেলায় বেরোয়। কারণ কি, দিনের বেলায় প্রচন্ড গরম থাকে, কিন্তু রাত্রে বেলায় গরমটা একটু কম হয়। তাই কারণে তারা রাত্রে বেলায় বেরোয়। ঠিক আছে, এবং দিনের বেলায় কোথায় থাকে? কেউ বালির নিচে ঢুকে যায়, কেউ নিজের বাসাতে ঢুকে থাকে, যার যেখানে বাসা সেখানে সে থাকে। ওকে, কম জল প্রয়োজন, নিড লেস ওয়াটার। প্রত্যেকটা প্রাণী কিন্তু খুব কম জল প্রয়োজন। আমরা যদি মানুষের যদি প্রচুর জল, এখানে যদি একটা কুকুর, কথা কথা উদাহরণ দিয়ে বলছি, ঠিক আছে, এখানকার একটা কোনো প্রাণী যে দিনে হয়তো 1 লিটার জল খায়, ওখানে কিন্তু তার হাফেরও হাফ এরকম জল খেয়ে বেঁচে থাকতে পারে বা তাদের জলের প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারছো যে কম জল প্রয়োজন হয় ওখানকার প্রাণীদের, মরু অঞ্চলের প্রাণীদের। এবং 3 নম্বর বলছে হালকা রং হয়, লাইট বডি কালার। এবং ওদের বডির যে শরীরের যে রং সেটা হালকা হয়, খুব গাঢ় হয় না বা ব্ল্যাক হয় না। ব্ল্যাক, কালো কেন হয় না? কারণ কালো কি করে, সূর্যের রংকে বেশি টানে। তাহলে বেশি যদি সূর্যের আলো, সরি রং বলছি, সূর্যের আলোকে যদি বেশি পরিমাণে টানে তাহলে আরো বেশি গরম করবে, তারা বাঁচা তাদের জন্য মুশকিল হয়ে যাবে। তাই তাদের প্রাকৃতিক ভাবে তাদের যে গায়ের রং প্রত্যেকটা প্রাণীরই কি হয়ে থাকে, হালকা কালারের রং হয়ে থাকে বেশিরভাগই দেখবে। যেমন উটের গায়ের রং কেমন হয়, তো সেরকম হালকা কালার। তো সেরকম বিভিন্ন সাপ, ব্যাঙ, শিয়াল যত থাকে, ঠিক ওই উটের মতনই তাদের হালকা কালার হয়ে থাকে তাদের শরীরের। এই 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 বৈশিষ্ট্যগুলি কিন্তু মরু অঞ্চলের প্রাণীদের ভিতরে রয়েছে। 1 নম্বর হচ্ছে নিশাচর,
2 নম্বর হচ্ছে কম জল প্রয়োজন বা পান করে। আর 3 নম্বর হচ্ছে হালকা রং, তাদের শরীরে হালকা রং থাকে, গাঢ় বা ডিপ রং হয় না। তাহলে বুঝতে পারলে প্রাণীদের বৈশিষ্ট্য। ভেরি গুড। এরপর আমরা চলে যাবো আমাদের 8 নম্বর পেজে, কি রয়েছে দেখে নি। প্রাণীর উদাহরণ, এক্সাম্পলস অফ অ্যানিমেলস, অর্থাৎ ওখানে কি কি ধরনের, বন অঞ্চলে কি কি ধরনের প্রাণীরা বাস করে। 1 নম্বর হচ্ছে উট, ক্যামেল। 1 নম্বর হচ্ছে উট, ক্যামেল। 2 নম্বর হচ্ছে সাপ, স্নেক। এখানকার মতো যে সাপ সেই সাপ কিন্তু নয়, ভালো করে মনে রাখবে। ওখানে যেসব সাপরা বাস করে, ঠিক আছে, সেটা প্রচন্ড পরিমাণে বিষাক্ত হয় এবং তারা সেখানকার গরম এবং জলের অভাব দুটোকেই কিন্তু সহ্য করে বেঁচে থাকে। 3 নম্বর হচ্ছে গিরগিটি, লিজার্ড। এখানকার যে গিরগিটি, সেই গিরগিটির সাথে কিন্তু মরু অঞ্চলে গিরগিটির অনেক পার্থক্য আছে। এখানকার গিরগিটিদের যতটা পরিমাণে জলের দরকার হয়, যতটা পরিমাণে তাপমাত্রার প্রয়োজন হয়, ওখানে কিন্তু বেশি। ওখানে জলের পরিমাণ কিন্তু কম, গিরগিটিরা জল কম পান করে, কিন্তু ওখানকার কি করে, ওখানকার তাপমাত্রা প্রচুর বেশি, এই গিরগিটিরা সহ্য করতে পারবে না সেই তাপমাত্রা, তাহলে সেই ধরনের গিরগিটি কিন্তু ওখানে বাস করে। 2 নম্বর হচ্ছে বিচ্ছু, যেটাকে আমরা বলি বিছে, ঠিক আছে, স্করপিয়ন। এই যে স্করপিয়ন বা বিছে, ওখানকার সেই বিছে গুলোর প্রচন্ড পরিমাণে বিষ আছে, যদি কামড়ে দেয় তো অবস্থা খারাপ, মারা যাবার মতো অবস্থা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো। তাহলে কি কি প্রাণী ওখানে বসবাস করে, এক্সাম্পল অফ অ্যানিমালস। 1 নম্বর হচ্ছে উট, ক্যামেল। 2 নম্বর হচ্ছে সাপ, স্নেক। 3 নম্বর হচ্ছে গিরগিটি, লেজার্ড। 4 নম্বর হচ্ছে বিচ্ছু বা বিছে, যেটাকে বলে থাকি স্করপিয়ন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। ভেরি গুড। এরপর আমরা চলে যাবো আমাদের 9 নম্বর পেজে, কি রয়েছে, উটের অভিযোজন, অর্থাৎ উট কিভাবে এই পরিবেশকে মানিয়ে নিয়েছে, ক্যামেল অ্যাডাপ্টেশন। ঠিক আছে। 1 নম্বর, কুঁজে চর্বি জমা, ফ্যাট ইন হাম। তার যে একটা, তোমরা যদি সবাই দেখেছো উট, আমি জানি, তো উটের কুঁজে কি জমা থাকে, সবাই মনে করে জল জমা থাকে। এটা কিন্তু একটা খুবই ভুল ধারণা। উটের কুঁজে চর্বি জমা হয়ে থাকে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে লম্বা পা। লম্বা পা হবার কারণ হচ্ছে তারা কি করে না, মরুভূমিতে, মরুভূমি মরুভূমির জাহাজ তাদেরকে বলা হয়, তাই না। উটকে কি বলা হয়, মরুভূমির জাহাজ, তাই তো। একদমই তাই। তো লম্বা পা হয়ে থাকে, লং লেগস, এবং নাক বন্ধ করার ক্ষমতা থাকে। কেন নাক বন্ধ করার ক্ষমতা থাকে, তার একটা কারণ হচ্ছে, ইংরেজিতে বলে দিই, সেটা হচ্ছে ক্লোজ এবেল নস্ট্রিলস। অর্থাৎ ধরো কোনো একটা উট কি করছে, আহ মরুভূমি দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মরু ঝড় তো উঠে এলো, মরু ঝড় হয়। মরু ঝড়ে কি হয়, আমাদের এখানে ঝড়ে শুধু হাওয়া থাকে এবং কিছু পাতা, খড় পাতা উড়ে আসে, কিন্তু মরুভূমিতে যে মরু ঝড় হয় সেখানে প্রচুর পরিমাণে বালি উড়ে আসে। তো এই বালি যদি কারো ওই উটদের নাকে ঢুকে যায়, তার জন্য কিন্তু প্রাকৃতিক ভাবে সেই নাক বন্ধ করার ক্ষমতা থাকে উটেদের। তাহলে বুঝতে পারছো কিভাবে উটের অভিযোজন হয়েছে। ওকে, তাহলে আশা করছি এটা বুঝতে পারলে উটের অভিযোজনটাও। 10 নম্বর শেষ পেজে দিচ্ছে উপসংহার, কনক্লিউশন। কনক্লিউশনে কি বলছে, বিশেষ অভিযোজনের মাধ্যমে মরু অঞ্চলে জীবেরা বেঁচে থাকে, এটাই আমরা জানলাম। ডেজার্ট লাইফ সার্ভাইভস থ্রু স্পেশাল অ্যাডাপ্টেশন। বিভিন্ন অভিযোজনের মাধ্যমে কিন্তু কি হয়, মরু অঞ্চলে জীবেরা বেঁচে থাকে। উট অনেক দিন জল না পান করে থাকতে পারে, ঠিক আছে, এটা আমরা জানি। তারপরে বিভিন্ন রকম যে উদ্ভিদ দেখলাম, উদ্ভিদদের যাতে বা জল বেশি বাষ্পীভূত না হয়ে যায়, তার জন্য কি হয়, তাদের পাতাগুলো কাঁটা যুক্ত হয়। ঠিক আছে, তাদের পাতাই নেই বলতে গেলে, তাদের গোটা শরীরই কাঁটা দিয়ে তৈরি, বা পাতা থাকলেও সেগুলোতে কাঁটা ভর্তি। এগুলো কি করে হয়েছে, এগুলো তাদের স্পেশাল অ্যাডাপ্টেশন, ঠিক আছে, বিশেষ অভিযোজনের মাধ্যমে হয়েছে। তাহলে বুঝতে পারলে আশা করছি ক্লাসটা। তো এতক্ষণ অবধি যা যা পড়ালাম আশা করছি বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এখনই জিজ্ঞাসা করতে পারো, টিচারকে বলতে পারো, তোমাদের যে কোঅর্ডিনেটর আছেন বা টিচার্স আছেন তোমাদের সামনে, তাকে বলতে পারো তোমাদের যে প্রশ্ন সেটা এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দিতে, আমি তার উত্তর এখনই দিয়ে দেবো। এবং যদি পরে মনে হয় যেটা বুঝতে পারিনি, পরেও বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে। এরপর আমরা কি করব, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, যেখানে 5 থেকে 6টা প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করব। এবং আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। এবং
এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে লাইফ ইন দ্য ডেজার্ট, মরু অঞ্চলের জীবজগৎ। অর্থাৎ আজকের টপিকটার ব্যাপারেই কিন্তু আজকে আমরা যে প্রশ্নগুলো পড়েছি, সরি যেগুলো পড়লাম সেই ব্যাপারেই কিন্তু প্রশ্নগুলো করব। তো দেখো স্টার্ট করে নি, চলো দেখি তোমাদের জন্য 1 নম্বর প্রশ্ন কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, মরু অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয়? হোয়াট আর ডেজার্ট প্লান্টস কল্ড? বলো তো, মরু অঞ্চলের উদ্ভিদদেরকে কি বলা হয়? 1 নম্বর হচ্ছে অপশন এ হাইড্রোফাইট, অপশন বি জেরোফাইট, অপশন সি মেসোফাইট, অপশন ডি থ্যালোফাইট। তো উত্তর হচ্ছে অপশন বি জেরোফাইটস। দেখি, দেখো একদম ঠিক। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য চলে এসেছে, মরু অঞ্চলের প্রাণীরা সাধারণত কখন সক্রিয় থাকে? ডেজার্ট অ্যানিমেলস আর মোস্টলি অ্যাক্টিভ ডিউরিং অপশন এ রাত, নাইট, অপশন বি দিন, ডে, অপশন সি সকাল, মর্নিং, অপশন ডি বিকাল, ইভিনিং। বলতো মরু অঞ্চলের প্রাণীরা সাধারণত কখন সক্রিয় থাকে? উত্তর হচ্ছে অপশন এ রাত, রাতের বেলায় তারা সক্রিয় হয় বা বাসা থেকে বেরিয়ে আসে। দেখো আবার ঠিক হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, দেখে নি কি রয়েছে। নিচের কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? হুইচ অ্যানিমেল ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট? অপশন এ ঘোড়া, হর্স, অপশন বি উট, ক্যামেল, অপশন সি হাতি, এলিফ্যান্ট, অপশন ডি গরু, কাউ। দেখি উত্তর দেওয়ার চেষ্টা করো, কাকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে? আচ্ছা আমি বলে দিচ্ছি, উত্তর হচ্ছে অপশন বি উট, ক্যামেল। দেখো আবার ঠিক হয়ে গেছে। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, 4 নম্বর প্রশ্ন রয়েছে, উটের কুজে কি জমা থাকে? হোয়াট ইজ দ্য স্টোরড ইন দ্য হাম্প অফ এ ক্যামেল? অপশন এ জল, ওয়াটার, অপশন বি হাড়, বোন, অপশন সি চর্বি, ফ্যাট, অপশন ডি মাংস, মিট। বলো তো উটের কুজে কি জমা থাকে? এগুলো সব কিন্তু তোমাদের ক্লাসে আমি পড়িয়েছি, এখনই পড়ালাম। তো সেগুলো সম্পর্কে আমি জিজ্ঞাসা করছি, বলো উটের কুজে কি জমা থাকে? উত্তর হচ্ছে উটের কুজে জমা থাকে অপশন সি চর্বি বা ফ্যাট। দেখি, ওকে একদম ঠিক হয়ে গেছে। তোমাদের জন্য লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন রয়েছে, মরু অঞ্চলের প্রাণীদের দেহের রং সাধারণত কেমন হয়? দ্য বডি কালার অফ ডেজার্ট অ্যানিমেলস ইজ ইউজুয়ালি অপশন এ গাঢ়, ডার্ক, অপশন বি উজ্জ্বল, ব্রাইট, অপশন সি হালকা, লাইট কালার্ড, অপশন ডি কালো, ব্ল্যাক। বলো তো মরু অঞ্চলের প্রাণীদের দেহের রং কেমন হয়? উত্তর হচ্ছে অপশন সি হালকা, লাইট কালার। দেখো একদম ঠিক। তোমরা দেখতে পাচ্ছ এখানে গেম ও গেম কমপ্লিট, গেম কমপ্লিট। 5-এর মধ্যে তোমরা 5ই পেয়েছো। উত্তরগুলো একটু দেখিয়ে দিই, দেখে নাও, তারপর আমরা ডিকটেশন করবো, ওকে? তাহলে মরু অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয়? জেরোফাইট। মরু অঞ্চলের প্রাণীরা সাধারণত কখন সক্রিয় থাকে? রাত। নিচে কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। 4 নম্বর, উটের কুজে কি জমা থাকে? চর্বি। মরু অঞ্চলের প্রাণীদের দেহে রং সাধারণত কেমন হয়? হালকা। তাহলে আশা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছো এবং আশা করছি বুঝতে পেরেছো প্রশ্নগুলো। এরপর আমি তোমাদেরকে আগের দিনকার মতো ডিকটেশন 5টা দেব। কেমন হবে মনে আছে তো? দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, নাম লিখবে এরকম করে, তোমাদের নিজের নাম লিখবে যেমন ভাবে আমি আমার নাম লিখেছি। নিচে রোল নাম্বার লিখবে, তোমরা জানো একটা খাতাতে এইভাবে লিখতে হয়, ঠিক আছে? তাই আমি অত আর বলছি না। রোল নাম্বার হচ্ছে তোমাদের নিজের নিজের অ্যাটেন্ডেন্সের রোল নাম্বার লিখবে, নিজের নিজের গ্রেড, তোমরা কোন ক্লাসে পড়ো সেটা লিখবে। যেমন 8-এ পড়ো, তোমরা 8-এ লিখবে। যদি সেকশন থাকে তোমাদের কোন সেকশনে পড়ো সেটা পাশে লিখবে, A B C করে, যেটা তোমাদের সেকশন। হয়ে গেল এটা। এরপর তোমাদের কি করতে হবে, 1 2 3 4 5 করে 5 অব্দি তোমরা কি করে নেবে?
সিরিয়াল নাম্বার করে নাও, এইভাবে লিখে নাও। কারণ আমি তোমাদের আজকে 5টা বাংলায় এবং 5টাই ইংরেজিতে দেব। তো বলে দিচ্ছি যে যারা বাংলায় লিখতে পারবে তারা শুধু সেই 5টা বাংলাতে লিখবে, এবং যারা ইংরেজিতে লিখতে পারবে তারা শুধুমাত্র সেই 5টা ইংরেজিতে লিখবে, দুটোই লেখার দরকার নেই। কারণ আমি ইংরেজির মানেটাই বাংলাতে বলবো। ঠিক আছে, তাহলে চলো, রেডি তো? ওকে, আমি 1 নম্বর বলছি। 1 নম্বরের সিরিয়াল নাম্বার পাশে লেখো ইংরেজিতে ডেজার্ট, বাংলায় মরু অঞ্চল। ইংরেজিতে ডেজার্ট, বাংলায় মরু অঞ্চল। ইংরেজিতে ডেজার্ট, বাংলায় মরু অঞ্চল। যে কোনো একটা লিখবে, যারা ইংরেজিতে লিখবে তারা সবকটা ইংরেজিতে, যারা বাংলায় লিখবে তারা প্রত্যেকটাই বাংলাতে লিখবে। আশা করছি হয়ে গেছে। 2 নম্বর লেখো ইংরেজিতে ক্যামেল, বাংলায় উট। ইংরেজিতে ক্যামেল, বাংলায় উট। ইংরেজিতে ক্যামেল, বাংলায় উট। তো আশা করছি 2 নম্বরেরটাও হয়ে গেছে। এরপর আমরা চলে আসব 3 নম্বরে। 3 নম্বরে ইংরেজিতে প্লান্ট, বাংলায় উদ্ভিদ। বাংলায় প্লান্ট, ও সরি, বাংলায় নয়, ইংরেজিতে প্লান্ট, বাংলায় উদ্ভিদ। ইংরেজিতে প্লান্ট, বাংলায় উদ্ভিদ। এরপর আমরা চলে আসব 4 নম্বরে। 4 নম্বর সিরিয়াল নাম্বার দিয়ে তোমরা লেখো ইংরেজিতে অ্যানিমেল, বাংলায় প্রাণী। ইংরেজিতে অ্যানিমেল, বাংলায় প্রাণী। ইংরেজিতে অ্যানিমেল, বাংলায় প্রাণী। তো আশা করছি তোমরা 4 নম্বরটাও লিখে ফেলেছো। এরপর 5 নম্বর, লাস্ট। 5 নম্বর তোমাদের জন্য ইংরেজিতে ওয়াটার, বাংলায় জল। ইংরেজিতে ওয়াটার, বাংলায় জল। ইংরেজিতে ওয়াটার, বাংলায় জল। তো আশা করছি তোমাদের প্রত্যেকটা ডিকটেশন বা শ্রুতিলিখন যেটা সেটা লেখা হয়ে গেছে। এরপর তোমরা কি করবে, তোমাদের যে টিচার্স আছে বা কোঅর্ডিনেটর আছেন তাকে তোমাদের ওই খাতা যেখানে ডিকটেশন লিখলেন সেটার ফটো তুলে, স্ক্যান করে ফটো তুলে আমাদের যে বিদ্যাশক্তির হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পাঠিয়ে দিতে বলবে। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাস আশা করছি বুঝতে পারলে ক্লাসটা। ঠিক আছে, এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।